আজকাল তুমি আমার পেছনে স্পাই পাঠাচ্ছ ড্যাড? তোমার কাছে এটা আমি এক্সপেক্ট করিনি। এক্সপেক্ট তো আমিও অনেক কিছু করি, কিন্তু সেগুলো তো হচ্ছে না নীলাদ্রি। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি সাধারণ কেউ নও, তুমি মন্ত্রী ভাস্কর সিনহা রায়ের ছেলে। কিন্তু ড্যাড, আমার কথা এখনো শেষ হয়নি নীলাদ্রি। তুমি যেখানে যাচ্ছ, যাদের সঙ্গে দেখা করছো, মিশছো, তারা কেউ আমাদের সমকক্ষ নয়। মিডিয়া আমাদের 24 ঘন্টা ফলো করে, তাই তুমি যেখানে যাবে সেটাই খবর হয়ে যাবে। তোমার কাছে আজ যেটা সাধারণ একটা ঘটনা, সেটা একদিন খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে নীলাদ্রি। বড় হয়েছো তুমি, আশা করি আমার কথাটা বুঝতে পারছো। ড্যাড, ফিরকি আমার ছোটবেলাকার বন্ধু, কিন্তু আমি মনে করি না কোনো বন্ধুর সঙ্গে মিশলে, তার বাড়িতে গিয়ে খেলে আমার ড্যাডের এতটুকু সম্মানহানি হবে। তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তোমার আপত্তিটা কোথায় ড্যাড? তুমি মন্ত্রী ভাস্কর সিনহা রায়ের ছেলে, নিজের পরিচয় ভুলে ওই বস্তিতে ওদের বাড়িতে যাওয়ায় আমার আপত্তি আছে। ভাস্করদা প্লিজ এভাবে এক্সাইটেড হও না, তোমার প্রেশার বেড়ে যাবে। আমি উত্তেজিত হতে চাই না রোমা, সিচুয়েশন আমাকে বাধ্য করছে। তোমার যদি বন্ধুর সঙ্গে দেখা করতে যেতেই হয়, তাহলে যাও, কোনো 5 স্টারে যাও, বা এমন কোনো জায়গায় যাও যেখানে তোমাকে 5 জন দেখলে কেউ কোনো কথা বলবে না, কোনো প্রশ্ন করবে না। মিডিয়া তোমাকে কভার করলে আমি অন্তত তাদের বলতে পারবো তুমি তাদের হেল্প করতে গেছিলে, সাহায্য করতে গেছিলে। তাই বলে সরি ড্যাড, আমি কিন্তু সাহায্য করবে বলে ফিরকির বাড়িতে যাইনি। আমি গেছিলাম কারণ আজ ফিরকির মায়ের জন্মদিন। তুমি ওই হিজড়েটার জন্মদিন পালন করতে গেছিলে দাদু ভাই? ঠাম্মি, একটা ফটো প্লিজ। স্মাইল। তুমি কি ভাবছো মা? ঘুমাতে যাবে না? ভোরবেলা উঠে তো আবার তোমাকে এনজিওর খাবার বানাতে হবে। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে জানিস। মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আমি জেগে জেগেই দেখছি। তাই তো চোখটা বন্ধ করতে ভয় পাচ্ছি রে, স্বপ্নটা যদি ভেঙে যায়। এসব স্বপ্ন নয় মা, সত্যি। কি জানি। যে সময় একটা বাচ্চার সব থেকে বেশি বাবা মাকে দরকার থাকে, সেই সময় আমি বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছিলাম। আর আজ বুক ঠুকে লোকে হিজড়ে বলতে পারে যে এই দুনিয়ায় তার নিজের বলতে কেউ আছে, কি আছে। তুই আমার নতুন জীবন দিয়েছিস রে। এই যে মানুষের এত ভালোবাসা, এত সম্মান, সব তোর জন্যে। ভাব দেখি, তুই যদি আমার জীবনে না থাকতিস, ধুর, আমার জীবনেই কোনো মানেই থাকতো না। সবাই হিজড়ে বলে এক কোনায় ফেলে দিত রে। আজ মনে হয় গুরু মার দেওয়া লক্ষ্মী নামটা একদম সার্থক। তুমি আমার সঙ্গে এভাবে কথা বললে দাদু ভাই? সরি ঠাম্মি, আমি ওইভাবে রিয়াক্ট করতে চাইনি। তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ফিরকির মায়ের একটা নাম আছে, লক্ষ্মী। যদি এর পরেও তোমার এই নামটা নিতে অসুবিধে হয়, তাহলে ভাববে লক্ষ্মী ঠাকুরকে ডাকছো। আশা করব এরপর থেকে ওনার নামটা সবাই সম্মানের সাথে নেবে। আর যদি বলো ওনার জন্মদিনে আমি কেন গেছিলাম, তাহলে বলি ছোট
ছোটবেলায় যে মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছে, যার জন্য তোমরা তোমাদের সন্তানকে ফিরে পেয়েছো, তাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেওয়ার জন্যই আজ থেকে ভালো দিন আমি আর পেতাম না ড্যাড। তখন আমি ছোট ছিলাম, আজ তোমরা আমাকে বড় করে তুলেছো, শিক্ষিত করে তুলেছো। আজ যদি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যেতাম, তাহলে কি কোথাও গিয়ে আমি তোমাদেরই ছোট করে ফেলতাম না ড্যাড? তোকে যত দেখি গর্বে আমার বুকটা ভরে ওঠে রে নীলাদ্রি। আর সাহায্যর কথাই যদি বলো ড্যাড, তাহলে বলি ফিরকি ছোটবেলা থেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কারোর সাহায্য ছাড়াই সবকিছু অ্যাচিভ করার যোগ্যতা ওর আছে, আর সেটা ও আজ প্রমাণ করে দেখিয়েছে। নীলাদ্রি, তুমি যা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কাছে কি আমার আবেগ, আমার সম্মান, আমার খুশির কোনো দাম নেই? 12টা বছর নীলাদ্রি, 12টা বছর বুকে পাথর রেখে তোমাকে আমাদের থেকে অনেক দূরে বিদেশে পাঠিয়েছিলাম, যাতে তুমি মন দিয়ে লেখাপড়া করতে পারো, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। এতগুলো বছর কোনো সন্তান যদি নিজের মা বাবার থেকে দূরে থাকে, তাহলে মা বাবার কি অবস্থা হয় তুমি ততদিন বুঝবে না যতদিন তোমার নিজের সন্তান হচ্ছে। নীলাদ্রি, টানা 12টা বছর কষ্ট সয়েছি নীলাদ্রি, শুধু আমি একা নই, আমরা সবাই। সেই ত্যাগ, সেই ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে। এতটা দূরে চলে গেছি আমি তোমার থেকে। বাবা, ভাস্করদাকে তো আজ আর কিছু শেখাতেই হলো না দেখছি। একদিনের ডোজেই এত ফল। আর তুমি বলছো ফিরকি নিজের যোগ্যতায় যা কিছু অর্জন করেছে। তুমি কি এটা অস্বীকার করতে পারো নীলাদ্রি? পারো অস্বীকার করতে? সেদিন যদি ফিরকিকে ওই স্কুলে আমি ভর্তি করিয়ে না দিতাম, তাহলে ফিরকির জীবনটা অন্য খাতে বইতো। সেদিন যদি আমরা ফিরকির পাশে না দাঁড়াতাম, তাহলে আজ ফিরকি যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও পৌঁছতে পারতো না। আরো অস্বীকার করতে? কি হলো নীলাদ্রি, চুপ করে আছো কেন? বলো বলো, পারতো। পারতো ড্যাড, পারতো। কেঁদো না মা, এই তো আমি আছি তোমার কাছে। এটাই তো আমার সব থেকে জোরের জায়গা মা, যে আমার সাথে তুই আছিস। আসলে কি জানিস, এত সম্মান, এত ভালোবাসা পাওয়ার অভ্যেস তো নেই আমাদের, তাই তো ভয় হয় এই স্বপ্নটা যেন না ভেঙে যায়। না মা, সেরকম কিচ্ছু হবে না। তুমি দেখো, একদিন এরকম আসবে যখন সবাই তোমাদেরকে নিয়ে কথা বলবে, সবাই তোমাদের সম্মান দেবে। অসম্মানের বোঝা তোমাদের আর বয়ে বেড়াতে হবে না মা। পৃথিবীটা একদিন সুস্থ হবেই মা, তুমি দেখো। তাই যেন হয় মা, তাই যেন হয়। এই দুনিয়ায় সব দুঃখী মানুষ যেন ভালোভাবে তাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। তবে যে একটা ব্যাপার দেখে খুব ভালো লাগলো, মনে শান্তি পেলাম জানিস। কি গো মা? নীলাদ্রি বাবা কিন্তু একদম ওর মায়ের মতো হয়েছে। সে ছোটবেলার কথা আলাদা, কিন্তু সে তো এখন বড় হয়েছে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, স্বভাবটা একদম বদলায়নি। দেখলি কেমন দু ভাই বোন মিলে এসে আনন্দ করলে, ওই সাধারণ খাবার কত তৃপ্তি করে খেলো, আর আমাকে যা সম্মান দিল মরার আগে অবধি আমি ভুলবো না। আমি ওদের প্রাণ ভরে আশীর্বাদ করেছি যাতে ওরা অনেক বড় হয়, অনেক ভালো থাকে জীবনে। তুমি হয়তো নানান কাজের চাপে ভুলে গিয়ে থাকতে পারো ড্যাড, কিন্তু 12 বছর আগের ঘটনা আমি আজও ভুলিনি।
সেদিন তুমি ফিরকি আর ওর মায়ের ওপর একটা শর্তের বোঝা চাপিয়ে দিয়েছিলে। সেদিন তুমি তোমার দাড়ি পাল্লার একদিকে রেখেছিলে ফিরকির পড়াশোনা, আর একদিকে রেখেছিলে আমাদের বন্ধুত্ব। কিন্তু তাতেও তুমি জানতে যে আমাদের বন্ধুত্ব এত সহজে শেষ হবে না, তাই তুমি আমাকে জোর করে বিদেশে পাঠিয়ে দিয়েছিলে। নীলাদ্রি, থাক না বাবা, এখন এখন এই সমস্ত কথা বলে কি লাভ? লাভ ক্ষতি আমি জানি না, তবে প্লিজ আজ আমাকে সবটা বলতে দাও। সেদিন সারা রাত আমি খুব কেঁদেছিলাম, জানো তো ড্যাড, জেদ করেছিলাম আমি কিছুতেই বিদেশে যাব না। কিন্তু মা আমায় অনেক বুঝিয়েছিল, যদি আমি সত্যিই ফিরকিকে নিজের প্রিয় বন্ধু বলে মনে করি, তাহলে আমি যেন তোমার কথা মেনে নিই। কারণ আমি যদি বিদেশে না যাই, তাহলে তুমি ফিরকির লেখাপড়া সব বন্ধ করে দেবে, আর তার জন্য ফিরকির ভবিষ্যৎ একবারে নষ্ট হয়ে যাবে। বিশ্বাস কর, আমি যেতে চাইনি ড্যাড, তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে, ফিরকির বন্ধুত্ব ছেড়ে আমি যেতে চাইনি ড্যাড, কিন্তু আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু। আর তুমি তোমার কষ্টের কথা বলছো ড্যাড, তাহলে আমার কথা জাস্ট একবার ভাবো তো। তুমি তোমার ছেলেকে 12 বছর কাছে পাওনি, আর আমি তো তোমাদের কাউকেই পাশে পাইনি ড্যাড। খুব একা লাগতো নিজেকে, খুব একা। যখন ভাবতাম মায়ের কোলে মাথা রেখে একটু ঘুমোবো, কিন্তু মা তো নেই। রাতের পর রাত ওখানে আমি কেঁদেছি, তবুও আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো ওকে পাইনি ড্যাড। জ্বর হলে কপালে জলপট্টি দেওয়ার কেউ ছিল না, খিদে পেলে খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ ছিল না ড্যাড। মেয়েকে খাইয়ে দেওয়া তো দূরের কথা, কোনোদিন যদি খাবার কিনে রাখতে ভুলে যেতাম না, তাহলে না খেয়ে থাকতে হতো। জানো তো কত রাত এমন হয়েছে, পড়াশোনা শেষ করে ফ্রিজ খুলে দেখেছি খাবার নেই, কিন্তু বাইরে যাব কি করে? বাইরে তখন তো হু হু করে বরফ পড়ছে। ওই বন্ধু বান্ধবহীন বিদেশে যে আমি কিভাবে দিন কাটিয়েছি, সেটা শুধু আমি জানি ড্যাড, জাস্ট আমি। মাঝে মাঝে গুলিয়ে যেত, কিসে বেশি কষ্ট হয়, খিদেতে নাকি একাকিত্বে? মা, তুমি তো বলো আমি নাকি নরম মনের মানুষ, একটুতেই কষ্ট পাই। তাহলে তুমি কি বলো? তোমার চোখের জল তো দেখছি শুকোচ্ছেই না। কি করবো বল, এমন আনন্দের দিন তো চট করে আসে না। বিশেষ করে নীলাদ্রির ব্যবহার আমি ভুলতেই পারছি না। কিন্তু এ কথা নিয়ে তুমি আর ভেবো না মা। কেন রে ফিরকি, তুই এইভাবে বলছিস কেন? দেখো মা, নীলাদ্রি আমার বন্ধু, আমি ওকে চিনি। আমার বিশ্বাস ও সারা জীবন একই রকম থাকবে। কিন্তু তার সাথে এটাও ঠিক, নীলাদ্রি অনেক বড় লোকের ছেলে, মন্ত্রীর ছেলে। ওদের সাথে আমাদের পার্থক্য আছে মা। নীলাদ্রি বলেছিল না, দুনিয়ায় দুটো দল, বড়লোক আর গরিব, শোষক আর শোষিত। আমরা দু ক্ষেত্রেই কিন্তু ওই দ্বিতীয় দলেই পড়ি। তাই আমি আমার নিজের মনকে শক্ত করে রেখেছি মা। যদি কোনোদিন এরকম কোনো পরিস্থিতিও আসে, আমি আর কষ্ট পাবো না। ফিরকি, বন্ধুকে হারানোর যন্ত্রণা আমি একবার পেয়েছি মা, খুব ভালো করে জানি কতটা কষ্ট হয়। তাই এখন আমি আগের থেকে অনেক শক্ত। তুমিও নিজের মনকে শক্ত করো, কারণ আমি চাই না তুমি কোনো কষ্ট পাও। তাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। তবে হ্যাঁ,
এই কথাটা আমি তোমাকে দিচ্ছি, আমি কোনো দিনও নীলাদ্রিকে কষ্ট দেব না। নীলাদ্রি আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে মা। আমার লেখাপড়ায় যাতে কোনো বাধা না আসে সেই জন্য নীলাদ্রি 12 বছর সবাইকে ছেড়ে বিদেশে ছিল। তুমি আমার কাছে ছিলে মা, কিন্তু ওর ওখানে নিজের বলতে তো কেউ ছিল না। আমার জন্য 12টা বছরও অনেক কষ্ট সহ্য করেছে। তাই আমি চাই না ওকে আর নতুন করে কোনো কষ্ট দিতে। তাই এখন থেকে আমি শুধু ওর হাসি মুখটাই দেখতে চাই। মেয়েটা আমার বড্ড চাপা, বুক ফেটে গেলেও মুখে কিচ্ছুটি বলবে না। ওকে ভালো রেখো ঠাকুর, আর আর নীলাদ্রি বাবাকেও ভালো রেখো। ওর মতো ভালো মানুষের পাশে তুমি সব সময় থেকো মা। আমি সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু ভালো রেজাল্ট করলে তোমাদেরকে জড়িয়ে ধরবো, সেই আনন্দটা যে শেয়ার করবো সেটাই তো সুযোগ ছিল না। দুর্গাপুজো, কালী পুজো, সব ফেস্টিভ্যালে আমার বন্ধুরা তাদের দেশে ফিরতো। প্রত্যেক দাদা তাদের বোনের কাছে রাখি পরতো, ভাইফোঁটা নিত। কিন্তু আমি, আমার বিদেশি বন্ধুরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতো, জানো তোমার তোমার কোনো পরিবার নেই? আমি উত্তর দিতে পারতাম না ড্যাড। 12টা বছর কম নয় ড্যাড, কম নয়। তোমায় দেওয়া কথা রাখার জন্য এই 12টা বছর আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। সেদিন তুমি আমাকে আমার বন্ধুর থেকে আলাদা করে দাওনি ড্যাড, আমার পরিবার থেকে তুমি আমাকে আলাদা করে দিয়েছিলে। কেন বলতে পারো ড্যাড? কেন? শুধুমাত্র নিজের সম্মানের জন্য? আমি কিন্তু তোমার কথা রেখেছি ড্যাড। যতদিন আমি বিদেশে ছিলাম ফিরকির সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি, একটা SMS পর্যন্ত আমি ওকে করিনি। ঠাম্মি তো বলে মা মধুজা সবাই আমার দলে, আর ওরা তো সামনেই দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করো। আমি ফোন করে সবার খোঁজ নিয়েছি, কিন্তু ফিরকির নাম কখনো মুখে আনিনি। ভয় পেয়েছি যদি ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এ ছেলের তো ভারী চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে দেখছি। তোমরা আমাকে দূরে পাঠিয়ে দিলেও আমি মনে মনে কোনোদিন এই পরিবার থেকে দূরে যাইনি ড্যাড। আমি মাকে যতটা ভালোবাসি তোমাকেও ঠিক ততটাই ভালোবাসি ড্যাড। আজ এই সত্যিটা স্বীকার করতে আমার কোনো বাধা নেই। ফিরকি আমার খুব ভালো বন্ধু ড্যাড। একজন বন্ধু হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে আমি সারা জীবন ওর পাশে থাকবো। তাই বলে তুমি নিজেকে কারোর সাথে কম্পেয়ার করে নিজেকে বা তাদেরকে ছোট করে দিও না ড্যাড, প্লিজ। আমি কি বলবো আমি বুঝতে পারছি না নীলাদ্রি, আমি সত্যি বুঝতে পারছি না। তোমার মনের মধ্যে যে এতটা কষ্ট রয়েছে আমি সত্যি বুঝতে পারিনি। হ্যাপি এত বছর পর আমাদের কাছে পেয়ে আমি সত্যি হ্যাপি ড্যাড। কথাগুলো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে চেপে রেখেছিলাম, তো আজ আর না বলে পারলাম না। আমি জানি ড্যাড, আই নো আমি তোমাকে হার্ট করেছি, তার জন্য আই এম সরি, এক্সট্রিমলি সরি। বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে আবারও বলছি ড্যাড, প্লিজ কিপ ফেথ অন মি। আমার উপর বিশ্বাস রাখো ড্যাড। আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমার মাথা নত হয়ে যায়। আর যারা তোমার কান ভাঙাচ্ছে বা যাদের কথায় তুমি ভুল বুঝছো, সেই সুবিধাবাদী লোকজনের কথা শুনে তুমি তোমার ছেলেকে ভুল বুঝো না ড্যাড। এটা আমার রিকোয়েস্ট। গুড নাইট।